আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা একটা পোস্ট দিয়েছিলাম যে, বর্ষার সময়ে আপনাদের ছাদ বাগানে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা? আম আসলে আ এই কুইক সলিউশন প্রোগ্রামটা আমি চিন্তাভাবনা করেছি এর জন্য যে, আমি যখন আজকে ছাদে গিয়েছিলাম, ছাদে যাওয়ার পর ১ম যে সমস্যাটা দেখলাম যে, আমার অনেকগুলো গাছ আ খুব ভালো কন্ডিশনে নেই। যেমন কিছু বাগান বিলাস অথবা কাঁচামরিচ। সেই গাছগুলো খুব ভালোভাবে ভালো কন্ডিশনে নেই। তো আমার কাছে যেটা মনে হলো যে আমার ছাদ বাগানিরা যারা গ্রিন বাংলাদেশের ছাদ বাগান করছেন অথবা অন্য বাগানিরা যারা আছেন সবারই এই বৃষ্টিতে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, কখনো একটু রৌদ্র পায়, সারাদিনে বৃষ্টি হচ্ছে। সেই সময়টায় কি সমস্যাগুলো হচ্ছে? সবাই কি ফেস করছেন আমার মতোই? তো ওগুলো সমস্যাগুলো সলিউশন করার জন্য আপনাদের সাথে যদি আলাপ করে নেয়া যায়, তাহলে হয়তোবা ভালো হবে। সেই লক্ষ্যেই আসলে কুইক সলিউশন মানে সকালবেলার প্ল্যান, বিকালবেলার সলিউশন এরকম। কুইক সলিউশন আমরা দিতে চাই যে কিভাবে আপনার তাৎক্ষণিকভাবে আপনার প্রবলেমগুলো, ছাদ বাগানের প্রবলেমগুলো সেগুলো সলিউশন করা যায় আলোচনার মাধ্যমে। সেই লক্ষ্যে কিন্তু আসলে আজকের এই কুইক সলিউশন। আসলে আ আমি জানি না সবাই সাউন্ড ঠিক আছে কিনা আমার। সাউন্ড ঠিক আছে না? সাউন্ড ঠিক আছে। মনি আমার তদারকি করছে, আমি কি বলছি মনি তাকিয়ে আছে। যাই হোক, মনি আমাকে সবসময় হেল্প করে, আমাকে চা বানিয়ে দিয়ে গেল, তারপর টাইমিং এর ব্যাপারে, তারপর হচ্ছে সবকিছু ব্যাপারেই হেল্প করে যাচ্ছে। ছাদ বাগানিতে কিভাবে উপকার করা যায়, কি করা যায়, কখন কি করা যায়, সেগুলো নিয়ে সবসময় আমাকে হেল্প করে মনি। আসলে সারা পৃথিবীতে সবজি বা ফসল মানে এগ্রিকালচার সেক্টরে কিন্তু নানাবিধ সমস্যাগুলো আছে। যেমন সমস্যাগুলো আমি যদি একটা কথা বলি, যেমন হচ্ছে জাপানে ছিলাম, জাপানে দেখতাম প্রচুর বরফ পড়ছে। আমি জাপানিজদেরকে বললাম, ভাই আপনাদের এখন কি ফসল আছে মাঠে? ওরা বলছে নানিবো নাই দেশ, মানে কোনোটাই ফসল নাই এখন। কারণ হচ্ছে এখন প্রচুর পরিমাণে বরফ পড়ছে, মানে ঠান্ডা, আর বরফে গাছগুলো ভেঙে পড়ে, যার জন্য তারা এই ছাদ বাগানে বা মাঠে ফসলগুলো বরফের জন্য করতে পারে না। আবার আবার আরেকটা দেশে আছে যে খুবই ড্রাউট, দুবাইয়ের দিকে যদি যান, তাহলে আসলে কি কখনো বরফ পড়ছে কোথাও, কখনো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, কখনো স্যালাইনিটি, এগ্রিকালচার সমস্যা রয়ে গিয়েছে। আর সমস্যাগুলো উতরিয়ে সবজি বা ফসল উৎপাদন করাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আমাদের ছাদ বাগানে বাংলাদেশে তবুও আমরা বলছি যে বাংলাদেশে কিন্তু ওয়েদার অনেক ভালো। শীতকালে আমরা খুব ভালো ফসল উৎপাদন করতে পারি। ছাদ বাগানিরা আমরা সব ধরনের ক্রপস কিন্তু শীতকালে আমরা উৎপাদন করি। আর বর্ষাতে এসে কিছুটা হোঁচট খাই, তারপরেও কিন্তু কিউকারবিটস যেগুলো শসা, করলা, উচ্ছে এই ফসলগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণে উৎপাদন করি, মেলন থেকে শুরু করে। সো এই সমস্যাগুলো থাকবে এবং সলিউশনগুলো আমরা করবই। বৃষ্টি হলেও কি তাতে কি আমরা আমাদের ছাদ বাগান সুন্দরভাবে করতে পারবো। সো আমাদের সাথে যারা জয়েন করছেন তাদেরকে বলবো, যেহেতু আমি কুইক সলিউশন নিয়ে কুইক টাইমে খুব বিজ্ঞাপন না করেই চলে আসছি, আপনারা যারা দেখছেন তারা যদি টাইমলাইনে একটু শেয়ার করে দেন তাহলে অন্যরা এখন দেখতে পাবে। আমি গ্রিন বাংলাদেশের সব ছাদ বাগানিরা আমরা বিভিন্ন সময়ে কিন্তু অনেকদিন ধরে বাগান করছি। সো আমরা মোটামুটি সবকিছুই জানি, তবুও টুকিটাকি বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার জন্য হাজির হয়েছি। তো আমি সকালবেলা একটা ক্যাপশনে লিখেছিলাম, আচ্ছা বলেন তো এই বৃষ্টিতে আপনার ছাদ বাগানের সবচেয়ে কঠিন কি সমস্যা বোধ করছেন? আবার শর্ত দিয়েছি, একটা বেশি প্রশ্ন করা যাবে না। আমি আসলে একটা বেশি ঠিক এইভাবে বলিনি, ফান করেই লিখেছি। সো একটা বেশি না, সবগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের আসলে এটা হচ্ছে কুইক সলিউশন। এটা 90 মিনিট স্কুলিং বা অন্য যে প্রোগ্রামগুলো করি সেটার মতো না। এটা হচ্ছে আলোচনা, জাস্ট আলোচনা করা। তারপরে যদি ক্রিটিক্যাল সমস্যাগুলো থাকে আমরা ছবি দিয়ে 90 মিনিট স্কুলিংয়ে তখন আমরা সেগুলো আলোচনা করব। আজকে শুধুমাত্র
আমরা ক্রিটিক্যাল কিছু প্রশ্ন মানে কি বলে এটাকে সহজ কিছু সলিউশন যেটা তাৎক্ষণিকভাবে দেওয়া দরকার সেটা আমরা করছি। জিনিয়া সুলতান আপু লিখেছেন, আমাদের ভালো স্বাদ বাগানি একজন। গাছে লাগানোর সময় ড্রেনেজ সিস্টেম ভালো না হলে ওটি বৃষ্টিতে টবের মাটি কাদা কাদা হয়ে যায়। আমার কয়েকটা টব এমন হয়েছে। আসলে টবের মাটি তৈরির জন্য দুটো সিজন কিন্তু খেয়াল রাখতে হবে। উইন্টার সিজনে পানি ধরে রাখার জন্য দরকার, আর রেইনি সিজনে পানিটা কিন্তু ড্রেন আউট যেন হয়ে যায়। ড্রেন আউট হলে হবে না, ড্রেন আউট হয়ে পানিটা যেন আমার নিউট্রিয়েন্ট সব নিয়ে যেন না চলে যায়, তার জন্য একটা ফিল্টার বেঁধে দিতে হবে। তাহলে টবে বা ড্রামে যখন আপনি মাটি ভরেন, মাটিটা আমরা কিভাবে তৈরি করি? এমনভাবে মাটি তৈরি করি যেই মাটিটা শিকড়গুলো খুব ছড়াতে পারে, মানে হচ্ছে বেলে দোআঁশ মাটি। তাহলে বেলে কথাটা কিন্তু আছে, দোআঁশ মাটি শুধু বলা হয়নি। বেলে দোআঁশ মাটিতে প্রচুর জৈব পদার্থ দিয়ে আমরা তৈরি করি। তাহলে বালির পোর্শনটা একটু থাকলে ভালো, তাহলে ঝুরঝুরা থাকবে সবসময়। আর এখন যদি বৃষ্টি হয়, টবের নিচে ছিদ্র আছে, সেটা দিয়ে পানি বের হয়ে যাওয়ার কথা। কিন্তু টবের ছিদ্রটার আশেপাশে প্রচুর পরিমাণে ছুরকি যদি না দিয়ে নেই, তাহলে কিন্তু বালিগুলো বের হয়ে যাবে, মাটিগুলো বের হয়ে যাবে। এর জন্য আমরা কিন্তু কিছু ওই ছিদ্রটা যেন বন্ধ না হয়ে যায় এবং মাটির জন্য না চলে যায়, তার জন্য কিন্তু 1 ইঞ্চি লেয়ার টবের অথবা ড্রামের নিচের পোর্শনে 1 ইঞ্চি লেয়ার পর্যন্ত আমরা সুরকি দিয়ে নিই। ভাঙা যে কোনো জিনিসকে দিয়ে নিলাম আমরা, যেন ওই ছিদ্রটা বন্ধ না হয়ে যায়। কিন্তু বন্ধ হলো না, বৃষ্টি হলো, মাটি থেকে সমস্ত নিউট্রিয়েন্ট নিয়ে নিয়ে ধুয়ে কিন্তু লিচিং হয়ে আমাদের ওই ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। তাহলে কি করতে হবে? এখানে একটা ফিল্টার বসাতে হবে। তাহলে ইটের সুরকি যেটা দিলেন টবের নিচে, তার উপরে যদি একটা বালির লেয়ার দিয়ে দেওয়া যেত, ঠিক আছে, তাহলে কি হলো? নিচে 1 লেয়ার আমরা সুরকি দিলাম, তার উপরে 1 লেয়ার 1 ইঞ্চি পরিমাণ যদি বালি দিয়ে দিই, তাহলে ফিল্টার হয়ে গেল। তাহলে কি হলো? নিউট্রিয়েন্ট নিয়ে যেতে পারতো না। আর মাটিতে প্রচুর পরিমাণে যদি একটু বালি অ্যাড করে দিতাম মাটি তৈরি করার সময়, আমি কিন্তু 90 মিনিট স্কুলিং এ সবসময় বলেছি যে বইয়ে পান আর না পান বালি কিন্তু মিশাবেন। যাক, এখন যদি কয়েকটা টবে যদি আপনার যিনি আপুকে বলছি, টবে যদি কিছু মাটি কাদা কাদা হয়ে যাচ্ছে, আপনি খেয়াল করবেন কবে রৌদ্র উঠছে। সেই সময়ে মাটিটা একটু খুঁচিয়ে দিয়ে একটু বালি উপরে ছিটিয়ে দেন। যেদিন আবার পরের দিন যখন বৃষ্টি হবে না, তখন খুঁচিয়ে দিবেন। দেখবেন মাটিটা যখন এই বালিগুলো যদি আমরা যে বিল্ডিং বানানোর জন্য যে বালিগুলো ইউজ করি, সেই বালিগুলো পাকশি স্যান্ড বলে, কখনো কখনো আমরা সিলেট স্যান্ড মোটাটা, এটা যে কোনো একটা ব্যবহার করলে হলো। সেটা কিন্তু আপনি মিশিয়ে দিলেন, উপরে একটা স্তর দিয়ে দিলেন, তাহলে দেখবেন মাটিগুলো আর কাদা হবে না। যখন রোদ্র উঠবে আবার একটু নিড়ে দিবেন, রোদ্র উঠবে আবার একটু নিড়ে দিবেন, দেখবেন সবগুলো মাটির সাথে মিশিয়ে গিয়েছে এবং আপনার পরিবেশটা, মাটির পরিবেশটা কিন্তু অনেক ভালো হবে এবং এখানে শিকড় বিস্তারটা খুব সহজ হবে এবং গাছ খাবার তুলতে পারবে। শামিমা খন্দকার আপু লিখেছেন, পাতা পড়ে ছাদের পানি সরে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। মানে কি জানেন? আপনি কেয়ারলেস। আসলে সেভাবে বলি, আপনি যদি পাতা পড়ে থাকে, ছাদ তো পরিষ্কার করতেই হবে। আপনি রাজশাহী থেকে বলছেন, রাজশাহী সিটি কর্পোরেশন কিন্তু খুব কঠিন। বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর হচ্ছে রাজশাহী, সবচেয়ে পরিপাটি, সবচেয়ে পরিবেশ বিশুদ্ধ। ওখানে ছাদগুলো, ছাদ বাগান করতে হলে আপনারা যারা ছাদ বাগানি, তারাও কিন্তু এই মেয়রের কাজের সাথে আপনি সম্পৃক্ত। সো আপনার ছাদ বাগানে পানি ওই ছিদ্রটা বন্ধ হয়ে যাবে ছাদে, সেটা হতে পারে না। আপনি অবশ্যই পরিষ্কার করেন। আমি জানি আপনার ছাদ বাগান অনেক সুন্দর। আইরিন রেশমা আপু লিখেছেন একই রকম, বন্ধ করে ফেলবেন পাতা পড়ে, তা কিন্তু মেয়র মহোদয় কিন্তু মানবেন না। তো আপনাদের রেগুলার পরিষ্কার করতে হবে। তার জন্য তো আমরা ছাদ বাগানি, আমরা বাগান শৌখিন মানুষ আমরা, তাই না? রুহিন তাসমিন জাহান লিখেছেন, ড্রাগন ফুল পরাগায়নের পর বৃষ্টির জন্য হলুদ হয়ে পড়ে যাচ্ছে। আসলে ড্রাগন ফুলটা পরাগায়ন কখন হয়? কখন হয়? ফুলটা ফুটে কখন? রাত 8টার দিকে ফুলটা ফুটে, 8টা 9টা 10টা 11টার দিকে কিন্তু ফুলটা আবার বন্ধ হয়ে যায়, তাই না? তাহলে পলিনেশনটা ঠিক ওই সময়টায় হওয়ার কথা। সন্ধ্যা থেকে এই 8টা 10টা 11টা পর্যন্ত পলিনেশন হওয়ার কথা। তাহলে
ওই সময়টায় যদি বৃষ্টি হয় তাহলেই দেখবেন ফলগুলো হলুদ হচ্ছে। মানে পলিনেশন ভালোভাবে ফুটেও পলিনেশন হয় না শুধুমাত্র ওই সময়টায় বৃষ্টিপাত হলে। সো খেয়াল রাখতে হবে যেদিন ফুলটা ফুটবে ওই সময়টা যেন ফুলে বৃষ্টি ওয়াশ আউট না হয়ে যায়। যদি সম্ভাবনা থাকে যে আজকে রাতে বৃষ্টি হবে, আজকে রাতেই ফুলটা ফুটার কথা, তাহলে একটু ঢেকে রাখেন পলিথিন দিয়ে, তাহলে দেখবেন ফুলটা ফুটবেও, আপনিও উপভোগ করতে পারবেন, আবার পলিনেশনটাও হবে। সো পলিনেশন ওয়াশ আউট হয়ে যাওয়া দেওয়া ওই সময়টা বৃষ্টি হলে বৃষ্টির জন্য স্টিগমা এবং পোলেনটাকে না যেন ডিস্টার্ব করে। সাদিয়া সুলতানা আপু লিখেছেন, পানি নিষ্কাশনের নালা বন্ধ হয়ে ছাদে পানি জমে থাকছে, নিজে নিজে ক্লিয়ার হতে বেশ কিছু সময় নেই। আসলে নালাটাকে পরিষ্কার রাখতেই হবে, যেহেতু আপনি বাগান করছেন আর শৌখিন বাগানি, আপনি কিন্তু সাধারণের মতো না। সো আপনার ওই জায়গাটা পরিষ্কার রাখতেই হবে। আমি জানি আপনি পরিষ্কার রাখেন, আমি জানি। সাদিয়া আফরোজ আপু লিখেছেন, পোকামাকড় বেশি হচ্ছে। ওই যে প্রথম শুরুতেই বলেছিলাম যে সারা পৃথিবীতেই কিন্তু এই বর্ষার সময়ে পোকামাকড় বেড়ে যায়। কারণটা কি? তাপমাত্রাটা একটু বেশি থাকে, আমাদের হিউমিডিটি বেশি থাকে, ব্রিডিংটা বেশি হয়, এই জন্য পোকামাকড় বেড়ে যায়। এর জন্যই কিন্তু দেখেন, খেয়াল করে দেখেন, আমাদের করলা গাছ, পেঁপে গাছ, মরিচ গাছ, তারপর হচ্ছে গোলাপ ফুল গাছ, এগুলো কিন্তু বর্ষাকালে আমরা খুব ভালোভাবে তৈরি করতে পারছি না, যেহেতু আমরা ওপেন ফিল্ডে করছি। তার জন্য আপনার ছাদ বাগানের জন্য বলছি যে পোকামাকড় বেশি হবেই। পোকামাকড় যেন না আসে তার কি ব্যবস্থা করা যায় সেটা আমরা 90 মিনিট স্কুলিং এ বারবারই বলেছি। আকাশে যখন দেখবেন যে রৌদ্র উঠেছে, আজকে একটু পরিচ্ছন্ন দিন, সেদিন একটু আপনি একটু নিম তেল সাবান পানি ছিটিয়ে দেন। নিম তেলটা বারবারই বলছি, কারণ হচ্ছে নিম তেল হচ্ছে রিপেলেন্ট। পোকা এটা গন্ধে আসবে না অথবা ডিম পারবে না। গন্ধে যদি না আসে, ডিম যদি না পারে, তাহলে হয়ে গেল। এছাড়া কিউকারবিটস এর জন্য বা অন্য সবজির জন্য অনেকগুলো ফেরোমন ট্র্যাপ পাওয়া যায়, ফেরোমন ট্র্যাপ দিতে পারেন। আর আপনি যদি ছাদে বিকেল সন্ধ্যায় যদি রাতে বেলা যান, একটা লাইট জ্বালিয়ে দিয়ে লাইট ট্র্যাপের তৈরি করেন, তাহলে কিন্তু আপনি পোকা সহজভাবে কন্ট্রোল করতে পারবেন। সো সাদিয়া আফরোজ আপুকে বলছি, লাইট ট্র্যাপ, ইয়েলো স্টিকি ট্র্যাপ, তারপর হচ্ছে নিম তেল স্প্রে করা, একটু সাবানের সাথে পানি মিশিয়ে সাবান দিয়ে স্প্রে করা, এগুলো করলে দেখবেন পোকামাকড় অনেকাংশে কমে যাবে। সুলতানা মনি আপু লিখেছেন, গাছের গোড়ায় মাটি সরে গিয়ে শিকড় বের হয়ে যায়, প্রতিদিনই গোড়ায় একটু একটু মাটি দিয়ে দিতে হয়। যে এই সমস্যাটা অবশ্যই আছে। আপনি যদি টবের নিচের যে ইটের সুরকিটা দিয়েছেন 1 ইঞ্চি পরিমাণ, টবের নিচে ছিদ্র আছে, ছিদ্রটার জন্য বন্ধ না হয়ে যায় তার জন্য 1 ইঞ্চি পরিমাণ আমরা সুরকি দিয়ে নিই। তার উপরে 1 ইঞ্চি পরিমাণ যদি বালি দিয়ে নিতেন, তাহলে কিন্তু মাটির এই পানির সাথে মাটিটা সরে যেত না, তাহলে ওখানে নিউট্রিয়েন্ট ফিল্টার হিসেবে কাজ করে, আবার মাটি কমে যাওয়ার প্রবণতাটুকু অনেকাংশে কমে যায়। সো আপনি ওয়াশ আউটে পানির সাথে সাথে মাটিগুলো বের হয়ে যাচ্ছে। নেক্সট টাইম যখন আপনি টব তৈরি করবেন, টবে মাটি তৈরি করবেন, টবের নিচের ছিদ্রটার উপরে 1 ইঞ্চি পরিমাণ সুরকি দিবেন, তার উপরে 1 ইঞ্চি পরিমাণ বালির লেয়ার দিয়ে নেবেন, পুরো 1 ইঞ্চি পরিমাণ, তাহলে দেখবেন আপনার গাছে অনেক সুন্দর থাকবে। আর এখন যেটা করতে পারেন, এখন আপনি টবটাকে একদম মাটি দিয়ে ভরে দেন, তাহলে বৃষ্টির সময় মাটিটা এখন বালি দিয়ে ভরে দেন, তবে যে অংশটা খালি আছে সেই অংশ একদম বালি দিয়ে ঢেকে দেন, তাহলে দেখবেন বৃষ্টি হলেও যেহেতু পানি জমবে না, ওভারফ্লো হয়ে পড়ে যাবে, আর বাকি অংশ যেটা টুপটুপ করে যাবে সেটা আপনার বালির জন্য তেমন ক্ষতি করতে পারবে না বলে আমার ধারণা। রোকেয়া হক আপু লিখেছেন, আপু আসসালামু আলাইকুম, ছাদ স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে, এতে পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। বৃষ্টির সময় একটু স্যাঁতসেঁতে হবেই, তবে ড্রেন আউট হয়ে যাওয়ার সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন, যেন কোনোভাবেই পানি জমে না থাকে। আমরা ছাদ বাগানিতে দায়িত্বই পড়ে এটা, আমরা যেহেতু বাগান করছি এবং শৌখিন বাগানি, আমরা সাধারণত আমরা সবাই বলি যে আমরা কিন্তু অনেক সৌন্দর্যের প্রতীক, আমরা ছাদ বাগান করি, আমাদের মানুষত্ব অনেক সুন্দর। সো কোনোভাবেই কোনো জায়গায় পানি জমে থাকা যাবে না। আমার বাগানে ছাদ বাগানে পানি জমে,
আমি প্রতিদিন গিয়ে কষ্ট করি, আমার একটা লেবার আছে, সে একটু চেষ্টা করে যেন কোনোভাবেই পানি যেন না জমে। এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে, তাই না? আমরা যেহেতু বাগান করছি। আর পোকামাকড়ের উপদ্রব বাড়বে, একটু নিম তেল পুরো বাগানটাতে নিম তেল, একটু রৌদ্র উঠলেই নিম তেল স্প্রে করে দিবেন, একটু সাবান দিয়ে, তাহলে দেখবেন আর পোকা হবে না। লাইট ট্র্যাপ, ফেরোমন ট্র্যাপ, এইসব অনেকগুলো ট্র্যাপ আছে। মারিয়াম বেগম আপু লিখেছেন, লাউ গাছ, মরিচ গাছ বৃষ্টি সহ্য করতে পারছে না। জি অবশ্যই, মরিচ গাছে প্রচুর পরিমাণে বৃষ্টি সে যে ক্ষতি হয় পোকামাকড়ের জন্য, মাইটস প্রচুর পরিমাণে হয়। বৃষ্টি সহ্য করতে পারছে না। আপনি যদি সম্ভব হয় তাহলে একটু যদি নেট দিয়ে, মশারি দিয়ে যদি ঢেকে দেন কিছু, আবার পলিনেশনে কিন্তু হ্যাম্পার হবে। মরিচ গাছে হবে না, কিন্তু লাউ গাছে হবে, পলিনেশন লাগবে। 1G 2G 3G এগুলো তো অবশ্যই করছেন পলিনেশনের সময়, কিন্তু আপনার মশারিতে ঢেকে রাখলে হবে না, বা আপনাকে তখন আবার হয়তোবা হ্যান্ড পলিনেশন করে দিতে হবে। শামিমা রেবা আপু লিখেছেন, আমার ছাদ বাগানে তেমন কোনো সমস্যা নেই। ওয়েল, খুবই ভালো। শুধু মরিচ গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে এবং মিলডিউ আক্রমণ করেছে। যদি প্রতিকার করার জন্য যদিও ব্যবস্থা করেছি, পানি নিষ্কাশন, পর্যাপ্ত রোদের ব্যবস্থা আছে। খুবই সুন্দর। মরিচ গাছের পাতা দেখবেন লিচু গাছের পাতার মতো এইভাবে কুঁকড়ে যায়। পাতাটার নিচে দেখবেন প্রচুর পরিমাণে এফিড বসে আছে, কালো কালো পোকা আছে, প্রচুর পরিমাণে মাইটস আছে, কালো কালো মাইটস হচ্ছে আট পা মাইটস অথবা এফিড যদি থাকে, তাহলে এগুলো অন্য গাছ থেকে ভাইরাস নিয়ে আসবে, অথবা আপনার গাছ থেকে ভাইরাস অন্য গাছে নিয়ে যাবে। সো মাইটস কিন্তু কন্ট্রোল করা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য। সো পোকা কুকড়ে গিয়েছে, সেটা মাইটসের জন্য হয়েছে, এবং এগুলো কিন্তু অন্য গাছে ভাইরাস ছড়াবে, অন্য গাছ থেকে ভাইরাস নিয়ে আসবে। সো আপনার মাইটসটা দ্রুত সরাতে হবে। মাইটস সরাবেন কি করে? সহজ কথা, মাইটস কিন্তু সাবান পানিকে সহ্য করে না। সাবান পানি স্প্রে করলে নারিকেল গাছে যে মাইটস হয়, সেই মাইটস পর্যন্ত সরে যায়। সো সাবান পানি স্প্রে করতে পারেন, সাথে একটু যদি সম্ভব হয় নিম তেল মিশিয়ে দিবেন, রিপেলেন্ট হিসেবে কাজ করবে। দেখবেন তাহলে আর কখনোই আপনার পোকা আসবে না, এবং কুকরানো পাতাগুলো সবগুলো সোজা হয়ে যাবে, এবং আপনার ফলন বেশি হবে। আপনি মনে করছেন শুধুমাত্র নিম তেলগুলো মরিচ গাছেই দিবেন না, সেটা বলিনি। আপনি পুরো বাগানে দিয়ে দেন, দেখবেন পুরো বাগানের চেহারা চেঞ্জ হয়ে গিয়েছে। নিম তেল, সাবান পানি। আমার 90 মিনিট স্কুলিং এ কোনটা কত রেশিওতে হবে এত সূত্র দরকার নেই। আপনি 2 লিটার পানিতে 1 মুখা নিম তেল দিয়ে দেন, আর 4-5 ফোঁটা লিকুইড সাবান দিয়ে দেন, নাড়া দিয়ে দেন, তাহলে নিম তেলটা গুলে যাবে। নিম তেলটা এখন ছিটিয়ে দেন সব গাছের পাতায়, এবং নিচেও দিতে হবে, পাতার নিচেও কিন্তু দিতে হবে, তাহলে দেখবেন পোকাগুলো সবগুলো সরে গিয়েছে। জান্নাত খান আপু লিখেছেন, 4টা ভালো মানের মরিচ গাছ মরে গেছে। আমি অনেক দূর থেকে একটা জাত সংগ্রহ করেছিলাম। মরিচ গাছ মরে গেল কেন? কেন? আপনার গাছের টবের গোড়াতে পানি জমেছিল, আপনি খেয়াল করেনি, 1 দিন অথবা 2 দিন পানি জমেছিল। মরিচ গাছ, পেঁপে গাছ এগুলো কিন্তু পানি সহ্য করতে পারে না। আরেকটা হতে পারে পানি বা টবের নিচে দিয়ে যে জায়গাটা দিয়ে পানি বের হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে জমে আছে এবং মাটিগুলো শক্ত হয়ে গিয়েছে, যার জন্য কিন্তু মরিচ গাছগুলো মরে যাচ্ছে। আপনি আগামী বছর, মানে এই সিজনটা তো এখন আপনি শেষ করে ফেললেন, মাটি তৈরি করারটা ব্যাপারে একটু খেয়াল করবেন। মাটিটা খুব ইম্পর্টেন্ট। মাটি যদি ভালো না হয়, যে কোনো গাছ লাগান ভালো হবে না। মাটি তৈরিটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। মাটিটা যেন ঝুরঝুরা রাখতে পারে। কি? মাটিতে পর্যাপ্ত পরিমাণে গোবর, ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট ব্যবহার করতে হবে। প্রথম শর্ত, মাটির সাথে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে হবে বা গোবর ব্যবহার করতে হবে। সাথে বেলে করার জন্য বালি ব্যবহার করতে পারে। সিলেট স্যান্ড হতে পারে, পাশি স্যান্ড হতে পারে, যে কোনো মোটা বালিটা, চিকন বালিটা, যে কোনো বালি হতে পারে। মিশিয়ে দেন, মিশিয়ে দিলে হয়ে গেল। তাহলে দেখবেন এরপরে নিউট্রিয়েন্ট আর কি দিতে হবে, সেগুলো সবগুলো 90 মিনিট স্কুলিং এ বিভিন্ন সময় বলেছি। খুব বেশি নিউট্রিয়েন্ট লাগে না। আমরা যদি প্রচুর পরিমাণে অর্গানিক ম্যাটার ব্যবহার করি, অর্গানিক ম্যাটার কি কি আছে? একটা হচ্ছে কম্পোস্ট, গোবর, ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, তারপর হচ্ছে খৈল পচা,
হাড়ের গুঁড়া, নিম তেল, নিম খৈল, এগুলো ব্যবহার করেন, দেখবেন আপনার কোনো নিউট্রিয়েন্ট দিতে হবে না। মোর্শেদা খান আপু লিখেছেন, কিছু কিছু টবে পানি জমে যাচ্ছে, যদিও টবটাকে কাত করে দিয়েছি, আর বৃষ্টি চলে যাওয়ার 12 ঘন্টা পর ওই টবে পানি থাকে না। আপনার মাটিটা আর একটু বেলে হলে ভালো হতো, তাহলে নিচের টবে ছিদ্র দিয়ে পানিটা চলে যেত। টবে মাটি ভরার নিয়মটা হচ্ছে, টবের যেখানে ছিদ্র থাকে টবের লাস্ট মাথাটায় 1 ইঞ্চি পরিমাণ সুরকি দিতে হবে। আপনি যদি একটা বা দুইটা সুরকি দেন, এটা 1 বছর পরে এটা থাকবে না, 6 মাস পরে এটা থাকবে না, সরে যাবে, তখন ড্রেনের পানিটা লিচিং হবে না, ড্রেনেজ হবে না। সো আপনি একটা টুকরা দিবেন না, একদম 1 ইঞ্চি পরিমাণ একটা লেয়ার তৈরি করে ফেলবেন টবের নিচে সুরকি দিয়ে, তার উপরে বালি দিয়ে 1 ইঞ্চি লেয়ার তৈরি করে ফেলবেন। তাহলে দেখবেন আপনার বছরের পর বছর এটা ড্রামেও অথবা টবে বছরের পর বছর আপনার সার্ভিস দিয়ে যাবে, আর মাটি চেঞ্জ করতে হবে না। আর এখন যেটা করবেন, আপনি টবটাকে প্রতিদিন কাট করে দিতে হচ্ছে না, কাট করা লাগবে না। আপনি এখন যতটুকু টবে মাটি কমে গিয়েছে, এই পুরোটা টবটাকে বালি দিয়ে ভরে দেন, দেখবেন আপনার গাছ খুব ভালো থাকছে, শ্যাওলাও জমবে না, পানিও জমে থাকবে না, খুব সুন্দর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ফাতিমা জান্নাত আপু লিখেছেন, মরিচ গাছ যে বর্ষাকালে কত কষ্টে থাকে কি আর বলবো, টবের ড্রেনেজ সিস্টেম ভালো, জিও ব্যাগে লাগানো সব গাছ, অথচ পাতা সব হলুদ হয়ে যাচ্ছে। ছত্রাকনাশক দিয়েছি কয়েকদিন পর পরই, পাতা হলুদ হয়ে যাচ্ছে। জিও ব্যাগে লাগিয়েছেন, পানি জমে থাকছে না, কিন্তু পাতা হলুদ হয়ে যাচ্ছে। মজার ব্যাপারটা কি জানেন? পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে? মানে হচ্ছে পাতা দুটো জায়গায় হলুদ হয়। এক নাম্বার হচ্ছে গাছের বয়স্ক পাতাগুলো, মানে যেগুলো বুড়ো পাতা, নিচের দিকে পাতাগুলো, আবার গাছের উপরের দিকে কচি পাতাগুলো হলুদ হয়। এই হলুদ হওয়ার সিমটমটার ম্যাক্সিমাম কারণটা হচ্ছে নিউট্রিয়েন্টের অভাব। নিউট্রিয়েন্ট কেমন? এই যে ওল্ড লিফ, বয়স্ক পাতা যেগুলোকে বললাম নিচের দিকে থাকে, সেগুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এগুলোর অভাবে, মানে যেগুলো খায় বেশি, গাছ যে নিউট্রিয়েন্টগুলো খায় সেগুলোর অভাবে সাধারণত বয়স্ক পাতাগুলো হলুদ হয়। আমরা যদি দেখি বয়স্ক পাতাগুলো হলুদ হচ্ছে, তাহলে বুঝতে পারবো, নিচে গাছের নিচে পাতাগুলো হলুদ হচ্ছে, তাহলে বুঝতে পারবো সম্ভবত নাইট্রোজেনের অভাবটা খুব দ্রুত হয়, তার জন্য নাইট্রোজেনের অভাব হয়েছে। আবার যদি দেখি কচি পাতাগুলো, উপরের দিকে কচি পাতাগুলো, যেমন হচ্ছে সাইট্রাস গাছে প্রচুর দেখা যায়, মরিচ গাছেও দেখা যায় উপরে পাতা, তাহলে বুঝতে হবে যে আয়রন, জিঙ্ক, বোরন, আয়রন, জিঙ্ক, বোরন, আয়রন, জিঙ্ক, বোরন, কপার, এগুলোর আরো আছে ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম, ক্লোরিন, আয়রন, জিঙ্ক, বোরন, কপার, এগুলোর অভাব হয়েছে কচি পাতাগুলোতে। আমি আবার বলি, কচি পাতাতে যদি হলুদ হয় তাহলে বুঝতে হবে আয়রন অথবা জিঙ্ক অথবা বোরন অথবা কপার, এগুলোর অভাব হয়েছে। আমাদের মাটিতে কিন্তু বোরনের অভাব খুব বেশি, জিঙ্কের অভাব খুব বেশি, আয়রনের অভাব খুব বেশি। সো এগুলো একটু খেয়াল রাখতে হবে, যদি সম্ভব হয় এগুলো অ্যাড করে দিতে হবে। সো নিউট্রিয়েন্টের অভাব হচ্ছে, মানে আপনি জিও ব্যাগে করেন, পানি ব্যবস্থাপনা সব ভালো থাকুক, কিন্তু নিউট্রিয়েন্টের অভাব হচ্ছে। কেন নিউট্রিয়েন্টের অভাব হচ্ছে জানেন? পানির সাথে সবগুলো লিচিং হয়ে যাচ্ছে। সমস্যা হলো ওখানে, জিও ব্যাগে করতে না করিনি, আপনার সবগুলো লিচিং লস হয়ে যাচ্ছে, নিউট্রিয়েন্ট ধুয়ে ধুয়ে পানিটা নিচে দিয়ে চলে যাচ্ছে। সো গাছগুলোকে যদি ভালো করতে হয়, অবশ্যই আপনাকে, যদি উপরে কচি পাতা হলুদ হয়, তাহলে অবশ্যই আপনাকে দিতে হবে হচ্ছে ওই যে আয়রন, জিঙ্ক, বোরন, কপারে, এগুলো মিশ্রণ একটা সার। আর যদি নিচে পার্সেন্টেজ যদি হয়, তাহলে ইউরিয়া সারটা দরকার আছে। ইউরিয়া না দিয়ে যায় ড্যাপ, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াও পেলো, ফসফেটও পেলো, সেটা ব্যবহার করতে পারেন, ড্যাপ সারটা ব্যবহার করতে পারেন। ফাতিমা জান্নাত আপু আরেকটা কথা প্রশ্ন লিখেছেন, আমার একটা প্রশ্ন ছিল, উত্তর দিবেন প্লিজ। অবশ্যই উত্তর দেওয়ার জন্য তো আজকে এই যে কুইক সলিউশন নিয়ে আসা, প্রশ্নটাই হচ্ছে আপনার প্রশ্ন করবেন, উত্তর আমরা যত তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। গ্রিন বাংলাদেশে আমরা সবাই কিন্তু ছাদ বাগানি। আমরা গ্রিন বাংলাদেশের কথাই হলো আমরা সবাই মিলে সময়টাকে উপভোগ করব, সুন্দর সময় কাটাবো,
আমরা ছাদ বাগান নিয়ে আমরা ছোটখাটো বিষয়গুলো সলিউশন একে অপরের হেল্প নিয়ে আমরা সলিউশনগুলো করার চেষ্টা করব। আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, প্রশ্নটা পড়ে নিই আগে। কীটনাশক আর ছত্রাকনাশক কি স্প্রে বোতল এ একসাথে নিয়ে স্প্রে করা যাবে? সময় বাঁচানোর জন্য এটা করা হয়। হ্যাঁ, খুব স্পেসিফিক কিছু যদি না হয় তাহলে সাধারণত কীটনাশক এবং স্প্রে যেগুলো আছে সবগুলো একসাথে করা যায়, দুটোই করা যায়। তবে একটু ঝামেলা বাদিয়ে দিই। ঝামেলাটা হলো আপনি, আমরা বলি রৌদ্র যখন থাকে, সুন্দর পরিবেশ যখন থাকে, তখন এই কীটনাশক কি বলে ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড দুইটা ব্যবহার করতে বলি। ফাঙ্গিসাইড ব্যবহার করতে বলি সকালবেলার দিকে যখন রৌদ্র ভালো থাকে, আবার ইনসেকটিসাইড ব্যবহার করতে বলি সন্ধ্যার দিকে। তাহলে আপনি প্ল্যানটা করে নেন, ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড সবগুলি আপনি বিকালবেলা নিয়ে যান, সন্ধ্যা থেকে নিয়ে যান, তাহলে দেখবেন খুব ভালো কাজ করবে। সকালবেলা কিন্তু ইনসেকটিসাইড স্প্রে করা যাবে না দিনের সকালবেলা। কেন বলতে পারবেন? কারণ হচ্ছে উপকারী যে পোকাগুলো পলিনেশন করে, মধু আহরণ করে, সেই পোকাগুলো সকালবেলা বের হয়। আর সন্ধ্যাবেলা দুষ্ট দুষ্ট মানুষগুলো না, দুষ্ট পোকাগুলো বের হয় সন্ধ্যায়। ইনসেকটিসাইড এর জন্য সন্ধ্যায় আমরা স্প্রে করি। ঠিক আছে? সানজিদা শারমিন আপু একই কথা বলেছেন। আমরা বলবো ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড যাই স্প্রে করি না কেন সেগুলো 3টার পরে স্প্রে করলে খুব ভালো হয়। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সেদিন যেন বৃষ্টি আর না হয়, সেদিন খেয়াল রাখতে হবে। তাসনিম নিশাত আপু লিখেছেন বেগুনে আর মরিচে পোকা দেখা দিচ্ছে। অবশ্যই বেগুনে ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট বোরার প্রচুর পরিমাণে হয়। বেগুন গাছটা খুব ভালো আছে, হঠাৎ দেখা যায় একটা পাতা, একটা ডাল, একটা গাছের একটা ডাল হঠাৎ করে ভেঙে পড়ে গেল। আপনি এখানে কেটে দেখেন, ভিতরে দেখবেন কিরা হয়ে আছে, মানে ব্রিঞ্জাল শুট বোরার হয়েছে। আবার ফল গাছে দেখ, ফল বেগুনের ভিতরে দেখবেন একটু ছিদ্র করে ডিম পেড়েছে, ওইটার ভিতরে ভেঙে দেখবেন পুরোটার ভিতরে কিরা হয়েছে। এই দুটোকে একসাথে ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট বোরার বলা। শুট এবং ফ্রুট দুটোতেই হয়, যার জন্য হয়। তার জন্য বেগুন গাছ সবসময় পোকা ধরে বেগুনে। বেগুনের জন্য অনেকগুলো আমাদের ফেরোমন ট্র্যাপ বের হয়েছে, তারপর হচ্ছে ইয়েলো স্টিকি ট্যাপ আছে, এগুলো অনেকগুলো জিনিস ব্যবহার করা যায়। নিম তেল স্প্রে করেও খুব ভালো উপকার পাওয়া যায়। আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা কাজ করেছিলাম যে ঘরে যে ফেলে দেওয়া মশারি আছে, আপনি 10টা টবের ভিতরে লাগিয়েছেন বেগুন গাছ, আপনি 10টা টব মশারির ভিতরে ঢুকিয়ে দেন, তাহলে একটা টেনশন নাই। ফল এবং গাছটা বড় হওয়ার আগে থেকে মশারির ভিতরে ঢুকে দেন, দেখবেন কত সুন্দর ফল হয়। কোনো রকম ইনসেক্টিসাইড, ফাঙ্গিসাইড দিতে হবে না। ঠিক মরিচ কিন্তু একই রকম। মরিচ গাছও আপনি প্রচুর পরিমাণে মাইটস হয়, যার জন্য ভাইরাস নিয়ে আসে, ভাইরাস হয়, পাতা কুঁকড়ে যায়। সো আপনার মাইটসটাকে কন্ট্রোল করতে হবে। বেগুনে ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট বোরার, আর হচ্ছে মরিচে মাইটস, এই দুইটা কন্ট্রোল করতে পারলেই ভালো। একদম সুন্দর মরিচ পাবেন, সুন্দর বেগুন পাবেন। সলিউশন খুব সহজ, শুধুমাত্র একটা মশারির নিচে ফেলে দেয়া, ঘরে যে ফেলে দেয়া মশারি আছে, মশারির নিচে আপনি বেগুন গাছও ঢুকিয়ে দেন, তারপর মরিচ গাছও ঢুকিয়ে দেন, তবে চারা অবস্থায়। যদি পোকা ডিম পেড়ে ফেলে তারপরে দিলে হবে না। আর যদি না পারেন, এখন যদি মাঠে হয়ে থাকে তাহলে নিম তেল স্প্রে করেন, নিম তেল স্প্রে করলেই হয়ে যাবে। শিল্পী আক্তার আপু লিখেছেন ছোট ছোট শামুকে টব ভরে গিয়েছে। শামুকে যে টবটা ভরেছে এটা কিন্তু একদিনে হয়নি, বেশ অনেক দিনে হয়েছে। শুরু হয়েছিল একটা দুটা দিয়ে, সো আপনি হাত দিয়ে প্রথম সরিয়ে ফেলা উচিত ছিল। যেহেতু শামুক হয়েই গিয়েছে, এখন আপনি ইচ্ছে করলে ছাই দিতে পারেন, ইচ্ছা করলে ডিমের খোসা ভেঙে দিয়ে রাখতে পারেন, তাহলে দৌড়ে পালাবে। বাজারে তুতে পাওয়া যায়, কপার সালফেট, কপার সালফেটও দিতে পারেন। কপার সালফেট তুতে পানির সাথে মিশিয়ে অথবা ভেঙে গুঁড়া করে পাউডার ছিটিয়ে দিলেই হয়ে যাবে। আমি আসলে ওদেরকে মেরে ফেলতে বলছি না, তুতে দিলে ওরা সরে যাবে, মেরে ফেলার জন্য আমরা সাজেস্ট করছি না। সালেহা টিয়া, বাহ নামটা সুন্দর, সালেহা টিয়া আপু লিখছেন গাছের গোড়ায় মাটি সরে যাচ্ছে। মাটি সরে যাচ্ছে কোথায়? উড়ে তো চলে যায়নি। আপনি ড্রেন আউট হওয়ার জন্য যে
ছিদ্রটা আছে টবের নিচে, সেটা দিয়েই মাটি চলে গিয়েছে। আপনি মাটিটা তৈরি করতে টবে মাটি ভরাটা শিখেননি। মাটি ভরতে কিভাবে করতে হবে? টবের নিচে যে ছিদ্র আছে, ড্রামের নিচে যে ছিদ্র আছে, সেই ছিদ্র বরাবর 1 ইঞ্চি পরিমাণ নিচে একটা সুরকি দিয়ে লেয়ার তৈরি করতে হবে। এটা ভিতর দিয়ে পানিগুলো বের হয়ে যাবে, কিন্তু পানির সাথে নিউট্রিয়েন্ট চলে যাবে। তার জন্য সুরকির উপরে একটা আরেকটা লেয়ার দিতে হবে বালির, তার উপরে মাটি যেভাবে খুশি সেভাবে দেয়। তাহলে নিউট্রিয়েন্টও লস হবে না, মাটিরও লস হবে না। সেইভাবে কিন্তু খেয়াল রেখে আপনি করতে পারবেন। গাছের বেগুন আর মরিচ গাছগুলো সব পচে যাচ্ছে। সাদিয়া আফরিন আপু লিখেছেন বেগুন আর মরিচ গাছগুলো সব পচে যাচ্ছে। পচে যাচ্ছে কথা না, কেন পচে যাচ্ছে? আপনার টবে পানি জমে যাচ্ছে। টবে পানি জমলে পানি কিন্তু গাছে বাঁচতে পারে না। তবে মাটির প্রিপারেশনটা ভালো হয়নি, মাটিটা ঝুরঝুরা হতে হতো। অতিরিক্ত বৃষ্টি, আপনি গাছে বর্ষায় নিয়ম হচ্ছে টবের মাটি একবার টইটুম্বুর করে ভরিয়ে দেয়া, আর শীতকালে একটু নিচে পর্যন্ত খালি রাখা। বুঝতে পেরেছেন? শীতকালে আমি পানি দিব, আর বর্ষাকালে যেন পানি না জমে, একদম ভরে দিবেন। এই ভরাটা এখন ভরে দেন, একটু বালি নিয়ে আসেন, বালি নিয়ে এসে উপরে ঢেলে দেন, একদম টইটুম্বুর করে ভরে দেন, দেখবেন বৃষ্টি পানিতে আপনার গাছে একটা গাছও মারা যাবে না। আমি কি করি, আমার যে বনসাই গুলো আছে, আমার যে অ্যাডেনিয়াম গাছগুলো আছে, আমার বৃষ্টির মাঝেই হচ্ছে, কিন্তু ক্যাকটাস পর্যন্ত বাইরে, ক্যাকটাসের গোড়ায় শুধু বালি দিয়ে দিই প্রতি বছর বর্ষার আগে আগে। অ্যাডেনিয়ামের গাছের গোড়ায় শুধু বালি দিয়ে দিই, গাছের গোড়ায় ভরে দিই। বৃষ্টি হলো, পানি জমতে পারছে না, বালিগুলো উপরে দিয়ে পানিটা পড়ে যাচ্ছে। তবে পানি জমে থাকে যদি খালি থাকে, আমি একদম বালি দিয়ে টুইটুম্বুর করে ভরে দিই। আপনারা ভরে দেন, দেখবেন গাছগুলো একটাও মারা যাবে না। শিউলি হক আপু লিখেছেন শ্যাওলা সমস্যা। শ্যাওলার সমস্যা এটা স্বাভাবিক। বাজারে তুতে পাওয়া যায়, কপার সালফেট, নীল কালারের, আমরা যেটা তুতা বলি। তুতে তুতে যদি আপনি টবের ভিতর দিয়ে রাখেন, মানে পাউডার করে অথবা তুতে যদি স্প্রে করেন, তুতে দিয়ে কিন্তু আমরা বর্দ মিক্সচার বানাই, তাই না? বর্দ মিক্সচার মনে আছে তো? চুন 100 গ্রাম চুন, 100 গ্রাম তুতে আলাদা আলাদাভাবে 1 লিটার 1 লিটার পানির সাথে মিশিয়ে আমরা কিন্তু স্প্রে করি। মিশিয়ে একসাথে 10 লিটার পানির সাথে মিশিয়ে আমরা স্প্রে করি। এই তুতে কিন্তু যদি আপনি টবের ভিতরে ছিটিয়ে রাখেন, তাহলে একটু শ্যাওলা হবে না। তুতে, শুধু তুতে ছিটিয়ে রাখবেন, অথবা বর্দ মিক্সচার ছিটান, তাহলে তো আরো উপকার হলো। সেগুলো লিখে। মরিচ গাছ মরে গেছে। আহারে নায়ের আপা, আপনি কেন মরিচ গাছটা মরে গেল? অবশ্যই গাছের টবে গোড়ায় পানি জমেছিল। বর্ষার সময় সব গাছের গোড়ায় একটু করে বালি দিয়ে যদি দেন, তাহলে পানি জমতে পারে না। খালি জায়গাটায় যে টবে গাছ লাগিয়েছেন, একটু উপরে একটু খালি জায়গা আছে যেখানে পানি জমে, পুরোটা যদি বালি দিয়ে ভরে দেন, একটা গাছে মারা যাবে না। এ ইসলাম লিখেছেন আমার মরিচ গাছের পাতা কুকড়ে যাচ্ছে। কুকড়ে যাওয়ার পিছনে কারণ একটাই, এইভাবে কুকড়ে গেলে নিচে হচ্ছে মাইটস বসে আছে, মাইটস গুলি সরাতে হবে। কি দিয়ে সরাবেন? সাবান পানি, নিম তেল। সাবান পানি, নিম তেল। সাবান পানি স্প্রে করলে হবে, নিম তেল দিলে আর কখনো আসবে না, রিপেলেন্ট হয়ে যাবে। সো মাঝে মাঝে নিম তেল কতদিন পর পর স্প্রে করি আমরা? আমি প্রথম দিকে 15 দিন পর পর করতাম, এখন দেখি পোকা আসে না, এখন 1 মাস পর পর করি। আর মাঝে মাঝে মনে হলো যে আজকে ভালো রৌদ্র উঠেছে, দেই নিম তেল স্প্রে করে, কতদিন হলো গোনার দরকার নেই, মানে পরিবেশটা ভালো পেলাম, সময় আছে, নিম তেল স্প্রে করে দিলাম, তাহলে দেখবেন আপনার কখনই পোকা হবে না। লতিফা বানু সুগন্ধি আপু লিখেছেন টলটলে মরিচ গাছগুলোর অনেক মরিচ সহ ইন্তেকাল করেছে। আমাদের ছাদ বাগানের অনেক রোমান্টিক, 2-3টি এর বেশি সম্ভব না, ঘরে এনে রেখেছি, ওগুলো আছে। ঘরে এনে রেখেছেন দেখে বৃষ্টির পানি পড়ছে না, বৃষ্টির পানি ঘরে জমছে না, সেগুলো আবার রোদ্রের আলো না পেলে কিন্তু আবার মারা যাবে সেগুলো। সো আপনি যেই গাছগুলো এখন আছে, গোড়ায় যেন পানি না জমতে পারে। এখন আমি একটা কথা বারবারই বলি, মাটি তৈরি এবং টবে মাটি ভর্তি করে রাখার উপরই ছাদ বাগানের কৃতিত্ব। ছাদ বাগানিরা যদি মাটিটা তৈরি ভালো করতে পারে, এবং মাটিটা টবে বা ড্রামে কিভাবে ভরতে হবে, শীতকালে একরকম, বর্ষাকালে আরেক রকম। শীতকালে হচ্ছে একটু খালি রাখতে হবে টবটা,
আর বর্ষাকালে একদম টইটুম্পুর করে দিতে হবে। তো বর্ষাকালে কি দিয়ে টইটুম্পুর করব? এক বস্তা বালি নিয়ে আসেন, বালি নিয়ে এসে সব টবে উপরে ছিটিয়ে দেন, যে জায়গাটা মাটিটা নিচু হয়ে গিয়েছে টবে মাটিটা ভরে দেন, তাহলে হয়ে গেল, পানি জমবে না। সলিউশন। একটা গাছও মারা যাবে না, পানি তো আর দৌড়ে চলে যাবে না, পানিটা দেখবেন একটু কম হয়ে একটু বৃষ্টি হতে থাকবে, মাটিটা ভিজবে কিন্তু উপর দিয়ে চলে যাবে। শিমুল আফরুজ আপু লিখেছেন পোকামাকড়ের উপদ্রব বেড়ে গেছে, বর্ষাকাল, পোকামাকড়ের উপদ্রব তো বাড়বেই। একটু খেয়াল করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা, নিম তেল সাবান পানি স্প্রে করা, লাইট ট্র্যাপ, ইয়েলো স্টিকি ট্যাপ, এগুলো একটু ব্যবহার করেন, দেখবেন পোকামাকড় কন্ট্রোল হয়ে যাবে। আসমানুর পপি আপু লিখেছেন গাছে কালো পিঁপড়া হয়েছে, তাড়ানোর উপায় কি? পিঁপড়া মারা নিষেধ, আমাদের ধর্মে কিন্তু পিঁপড়া মারাকে একদম নিষেধ করে দিয়েছে। সো পিঁপড়া আমরা মারবো না, পিঁপড়াকে তাড়িয়ে দিব। পিঁপড়া তাড়ানোর জন্য টবের নিচে যদি পিঁপড়া হয়, দুটো জায়গায় হতে পারে, টবে মাটির সাথে মিশিয়ে থাকতে পারে, টবে মাটির ভিতরে ঘর তৈরি করতে পারে, অথবা টবের নিচে করতে পারে। টবের মাটিতে যদি টবের নিচে, আমি দেখাচ্ছি, টবটা তুললেন, টবে তোলা, আসলে কাপটা একটু মানে কাছে নিয়ে আসলাম একটু চা খেয়ে নেওয়ার জন্য। টবটা নিচে পিঁপড়া হতে পারে, আবার মাটির সাথে মিশিয়ে ওই ঘর তৈরি করতে পারে। নিচে যদি হয় একটু কেরোসিন তেল ছিটিয়ে দেন, একটা পিঁপড়াও থাকবে না, দৌড়ে পালাবে। আর যদি মাটিতে হয় তাহলে মাটির সাথে একটা দারুচিনি স্টিক গুঁড়া করে নেন, গুঁড়া করে আপনি একটু মাটিতে যেখানে পিঁপড়া আছে এখানে ছেড়ে দেন, দেখবেন সব পিঁপড়ে দৌড়ে পালিয়েছে। দারুচিনি গন্ধ ওরা সহ্যই করতে পারে না, দারুচিনি পাউডার করে নেবেন, তাহলে হয়ে গেল। আর কখনো কখনো মাটি তৈরি করার সময় যদি সেভিং দিয়ে নেন তাহলে পিঁপড়া আর আসে না ওখানে। ঠিক আছে, এখন যেটা করবেন দারুচিনি পাউডার করে নেবেন, তাহলে ওইখানে যেখানে যেখানে পিঁপড়া দেখবেন সেই লাইনটাতে দিয়ে দিবেন, দেখবেন এখান থেকে পিঁপড়া পালাবে। পুরো ঘরেই মানে আপনার যে বাগানেই থাকবে না, পালাবে। বুঝে ফেলেছে যে আপনি বুঝে ফেলেছেন যে ওরা দারুচিনি সহ্য করতে পারে না। বিপাশা চৌধুরী আপু লিখেছেন শামুকে টবে ভরে যাচ্ছে, এগুলো থেকে নিস্তার পাবো কি? কপার, শামুকগুলো কপার সালফেট তুতে ছিটিয়ে দিলে, ডিমের খোসা ছিটিয়ে দিলে, ছাই ছিটিয়ে দিলে শামুকগুলো সরে যায়, আর ফুরাডান দিলে শামুক মরে যাবে। ফেরদৌস নাহার আপু লিখেছেন গাছের ফুলের বৃদ্ধি কম হচ্ছে, গাছের ফুলের বৃদ্ধি কম হচ্ছে। ফুলের বৃদ্ধি আমি আসলে ঠিক বুঝতে পারছি না, ফুলের সংখ্যা, গাছের ফুলের সংখ্যা যদি কম হয় মানে ফুল হচ্ছে না, ফিমেল ফ্লাওয়ার হচ্ছে না, এরকম যদি হয় তাহলে আপনি গাছে অবশ্যই টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, না ভুল বলেছি, অ্যামোপিস সার, মিউরেট অফ পটাশ সারটা দিয়ে দিতে পারেন। পটাশের অভাবে ফুল সংখ্যা কমে যায়। আরেকটা কাজ করতে পারেন, মাটি নিড়িয়ে দিয়ে আপনি এসিআই ফ্লোরা, নাইট্রোবেনজিন, এসিআই ফ্লোরা যদি গাছের পাতা এবং মাটিতে যদি স্প্রে করেন, মাটিতে ফ্লোরা স্প্রে করেন, তাহলে দেখবেন আপনার গাছের ফুল আসা অনেক বেশ ডাবল হয়ে যাবে। সেটা করতে পারেন, ফ্লোরা। রোজি জিন্নাত আপু লিখেছেন পোকার সমস্যা নিয়ে অনেক কথা বলেছি। ফারজানা হক চৌধুরী আপু লিখেছেন ড্রাগনের ফুল আসার পর থেকে পিঁপড়া বেড়ে যাচ্ছে আর নাইট কুইনের কড়ি ঝরে যাচ্ছে। ড্রাগন ফলের স্কিনটাও মিষ্টি, ড্রাগন ফলের স্কিনটা, এটা পিঁপড়ার কাছে মিষ্টি মনে হয়। সো পিঁপড়া আসবেই, পিঁপড়া যেন না আসে, দেখবেন কোন লাইনটা দিয়ে আসতেছে সেখানে একটু আপনি দারুচিনি গুঁড়া ছিটিয়ে দেন, তাহলে পিঁপড়া চলে যাবে। ওই রাস্তায় যদি একটু কেরোসিন ছিটিয়ে দেন চলে যাবে, ওই রাস্তায় যদি একটু সেভিং ডাস্ট দিয়ে দেন চলে যাবে।
তাহলে অনেকগুলো সলিউশন আছে, যে কোনো একটা দারুচিনি পাউডার, কেরোসিন অথবা সেবিন পাউডার দিয়ে দিতে পারেন। নাইট্রোজেনের কলি ঝরে যাচ্ছে, এটা অতিরিক্ত বৃষ্টি টবের পানিতে যদি জমে থাকে তাহলে ফুল পড়ে যেতে পারে, পলিনেশনের অভাব হলেও কলিগুলো ঝরে পড়তে পারে, সরি ভুল বলেছি, মানে বেশি ময়েশ্চারের জন্য কলিগুলো ঝরে পড়তে পারে, ফুল তখন বড় হয় না। নাইট কুইনে আমি আশা করছি যে আপনি যদি গাছের গোড়াটায়, যেহেতু নাইট্রোজেনের গাছগুলো খুব গাছের গোড়াতে প্রচুর পরিমাণে বালি দিয়ে দেন এখন, তাহলে সবগুলো ফুল থাকবে বলে আমার ধারণা, ফুল কলিগুলো ফুটবে। ডুমুর গাছের প্রচুর শিকড় মাটির উপরে চলে আসছে, যার ফলে বৃষ্টি 1-2 দিন না থাকলে গাছ নেতিয়ে পড়ে। বৃষ্টি না থাকলে নেতিয়ে পড়ে। আপনাকে অবশ্যই এখানে গাছের গোড়ায় এখন আপাতত গাছগুলিকে বাঁচানোর জন্য, ভালো রাখার জন্য বালি দিয়ে দেন। যে অংশটা খালি হয়ে গিয়েছে টবে সে পুরোটা বালি দিয়ে ভরে দেন। শামুকের সমস্যায় আমি শামুক নিয়ে অনেকগুলো কথা বলে ফেলেছি ইতিমধ্যে, আপনি আশা করি মঈন ভাই শুনে ফেলেছেন শামুক কন্ট্রোল করার পদ্ধতি। শামিমা খন্দকার আপু লিখেছেন, এবার সমস্যাগুলোর সমাধান দেন। সব সমস্যার সমাধান দেওয়ার সামর্থ্য আমার নাই, আমি চেষ্টা করি। রুবিনা রফিক আপু লিখেছেন, পোকামাকড়ের উপদ্রব বৃদ্ধি এবং গাছের সতেজতা কমে যাচ্ছে। পোকামাকড়ের বৃদ্ধির কারণ আমাদের হিউমিডিটি, আমাদের বৃষ্টিপাত, আমাদের রোদের পরিমাণ কম, এবং পোকামাকড়ের ব্রিডিং হয় এই সময় বেশি, তাহলে বেশি থাকবে। সলিউশন হচ্ছে পোকামাকড় কমানোর জন্য, যেটা আমরা ইয়েলো স্টিকি ট্র্যাপ, লাইট ট্র্যাপ, ফেরোমন ট্র্যাপ, নিম তেল স্প্রে করা, এগুলো যদি করি তাহলে দেখুন পোকামাকড় সহজেই কন্ট্রোল করা যায়। আর গাছের সতেজতা কমে যাওয়ার পেছনে কারণ হচ্ছে টবের মাটিগুলোর নিউট্রিয়েন্ট কমে যায় অতিরিক্ত বৃষ্টির জন্য, এবং বৃষ্টির পানির, যেহেতু মাটিতে পানির পরিমাণ বেড়ে যায়, সো স্পোরগুলো খালি থাকে না, এর জন্য অক্সিজেনের পরিমাণ কমে যায়। এর জন্য যখনই রোদ্র উঠবে বা পরিবেশটা একটু ভালো হবে তখনই বারবার নিড়িয়ে দিতে হবে। নিড়ালে কিন্তু গাছের শিকড় অক্সিজেন পায় বেশি এবং গাছের গ্রোথ সতেজতা বেশি আসে। সো এই অবস্থায় কোনোভাবেই গাছের গোড়ায় পানি যেন না জমে থাকে। টবে মাটি যদি একটু কমে যায় টবের, তাহলে ওইটা বালি দিয়ে ভরে দিয়ে রাখেন, তাহলে কিন্তু অনেকটা ভালো থাকবে। শারমিন ইসলাম আপু লিখেছেন, আমার গাছের থাই 12 মাসি আমগুলো পুরো পাকার আগে ফেটে যাচ্ছে। পুরো ফেটে যাওয়ার, এখন যেহেতু ফেটে যাচ্ছে তাহলে বুঝতে পারছি যে পানির অভাবে না, তাহলে বোঝা যাচ্ছে বোরনের অভাব এটা হচ্ছে। আপনি বরিক অ্যাসিড, আমরা যে ক্যারাম খেলার জন্য বরিক পাউডার, এই বরিক পাউডার সামান্য পরিমাণে গাছের গোড়া থেকে সামান্য দূরে মাঠটা নিড়িয়ে ওখানে দিয়ে, অথবা গাছে স্প্রে করা যায়, খুব লো কনসেন্ট্রেশনে গাছের পাতাতে স্প্রে করলে কিন্তু ফল ভালো পাবে। কিন্তু যে আম ফেটে গিয়েছে সেটা তো আর জোড়া লাগবে না। আচ্ছা, তাহমিনা করিম আপু লিখেছেন, বেগুন, লাউ আর করলায় পোকা ধরেছে। বেগুন, লাউ আর করলায় পোকা হওয়ারই সময় এখন, প্রচুর পরিমাণে পোকা হয় এখন এই সময়টায়। বেগুনে ব্রিঞ্জাল, ফ্রুট অ্যান্ড শুট বোরার, লাউয়ে এবং করলায় আমাদের ফ্রুট ফ্লাইগুলো প্রচুর পরিমাণে হয়, এবং তাদের ব্রিডিং এর সময় এখন প্রচুর পরিমাণে ডিম পাড়ে। আপনার কোনোভাবেই একবার শুরু করলে এখানে দেখবেন কচি করলাগুলো একটু হলুদ, মানে ম্যাচিউর হওয়ার আগে হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে ফেটে যায়, দেখবেন ভিতরে লাল লাল সিড হয়ে আছে, সেখানে প্রচুর পরিমাণে পোকা হয়েছে। সো আপনি নিম তেল স্প্রে না করলে এই সময়টায় ভালোভাবে করলা উৎপাদন করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। সো আপনি অবশ্যই নিম তেল স্প্রে করবেন সাবান পানির সাথে, বেগুনে, লাউয়ে, করলায় এবং বাগানে যত আছে। 15 দিন পর পর স্প্রে করে দেখেন, যেদিনে রোদ উঠবে সেদিনে স্প্রে করবেন নিম তেল। নিম তেল পানির সাথে গুলে না, এর জন্য একটু সাবান দিতে হয়, লিকুইড সাবান দিয়ে নাড়া দিয়ে আপনি স্প্রে করে দেন, তাহলে দেখবেন আপনার গাছগুলো আবার সুন্দর হবে। আইরিন রাসনা আপু লিখেছেন, কিছু গাছ মরে গেল। কিছু গাছ মরে গেল খুবই কষ্ট করে, আমাদের ছাদ বাগানের একটা গাছ মারা গেলে খুব কষ্ট হয়। এই মরে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি, আর মাটিতে বৃষ্টির পানিটা থেকে যাওয়া, টবে থেকে যাওয়া। যদি ওখানে অক্সিজেন, যেহেতু পানি একদম স্যাচুরেটেড, অক্সিজেন পায় না, গাছটা মারা যায়।
সো ওইখানে যদি আমরা পানি যেভাবেই হোক মাটিটাকে ঝুরঝুরা রাখতে পারতাম, মাটিটাতে দ্রুত পানি সরে যাওয়ার ব্যবস্থা করতে পারতাম, নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট করতে পারতাম, তাহলে গাছগুলো মারা যেত না। সো আগামীতে যখন টবের মাটি এইসব গাছগুলো সিজনাল গাছগুলো তৈরি করার সময় প্রথম কাজটাই হবে মাটি ভালোভাবে কিভাবে তৈরি করা যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন। আমাদের ছাদ বাগানে অনেক সম্মানিত মানুষ হারুন রশিদ ভাই বলেছেন ছাদে সবুজ শ্যাওলা পরে পিচ্ছিল হয়ে যাচ্ছে, পড়ে যাব, ছাদটাকে পরিষ্কার রাখতেই হবে। এর জন্য চুন ছিটাতে পারেন, আর সাথে একটু তুতে ছিটাবেন। তুতে ছিটালে আর শ্যাওলা হবে না। চুন আর তুতে মানে হচ্ছে বৌদ্ধ মিক্সচারের মতো। গাছে বৌদ্ধ মিক্সচার স্প্রে করবেন, আর একটু ঘন বেশি করে তুতে এবং চুন আপনার ছাদে দিয়ে দিবেন, তাহলে দেখবেন উপকার অনেক দিক দিয়ে পাবেন। জাহানারা আক্তার আপু লিখেছেন পিঁপড়ার সমস্যা, ড্রাগনের কলিতে কেবল পিঁপড়া বসে থাকে, পানি দিয়ে ধুয়ে দেই, মারার জন্য হলুদ সাবান পানি দিতে ভয় লাগে, যদি ড্রাগনের কোন হলুদ সাবান পানি স্প্রে করলে ড্রাগনের কোনো ক্ষতি হবে না। নিম তেল সাবান পানি স্প্রে করলে ড্রাগনের ফলের কোনো ক্ষতি হবে না। কিন্তু যখন আপনি নিম তেল সাবান পানি হলুদ এগুলো স্প্রে করবেন তখন পিঁপড়া আর মিষ্টতা পাবে না, ওই যে ড্রাগনের যে স্কিনটা আছে সেটা মিষ্টিটা সে পাবে না। সো আপনি এইসব না চিন্তা করে আপনি স্প্রে করে দেন, ড্রাগনের ক্ষতি হবে না, ড্রাগনের বরঞ্চ উপকার হবে। আর আমরা হলুদ মাঝে মাঝে কাটা ঘায়ে লাগিয়ে দেই, আচ্ছা ড্রাগনের কোনো ক্ষতি হবে না। সাদা মাছি পোকা উপদ্রব পাতায়, আপনি নিম তেল সাবান পানি স্প্রে করে দেন, সাথে যদি হলুদ দিতে চান হলুদ দিয়ে দেন, তাহলে আপনার এই পোকা টোকা কিছু থাকবে না। নূর 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 চানপানুর, বাহ বাহ, সুন্দর নাম তো আপনার। চিকন চেওড়া রেল, আচ্ছা মিলিপ্যাড অথবা সেন্টিপ্যাড মতো চলে সেগুলো, আর চিকন শামুক। আচ্ছা মিলিপ্যাড সেন্টিপ্যাড যেগুলো চিকন চিকন এমন করে দৌড়ে দৌড়ে বেড়ায়, এগুলো গাছে কোনো ক্ষতি করে না, কিন্তু আপনি যদি নিম তেল স্প্রে করেন তাহলে চলে যাবে, আপনি যদি তুতে স্প্রে করেন তাহলে চলে যাবে। সো ভয়ের কোনো কারণ নেই, ওইটা কিন্তু ক্ষতি করে না, গাছে কোনো ক্ষতি করে না। শামুকের কথা বলেছি, সাইদা পারভিন আপু লিখেছেন শামুকের কথা। শামুকের জন্য কপার সালফেট তুতে খুবই কাজ করে, আপনি পানির সাথে মিশিয়ে দেন, সাথে চুন একটু ব্যবহার করে দিবেন, তাহলে বৌদ্ধ মির্চার মতো হয়ে গেল, আপনি স্প্রে করে দেন, দেখবেন সবগুলো শামুক চলে গিয়েছে। ছাই শামুক সহ্য করতে পারে না, তারপর হচ্ছে ডিমের খোসা সহ্য করতে পারে না। আপনার বাসায় যদি কফি থাকে, কফি বিন একটু ভেঙে দিয়ে বা ছিটিয়ে দেন, কফি ছিটিয়ে দেন, তাহলে চলে যাবে ওরা। আচ্ছা হাসিনা মমতাজ আপু লিখেছেন পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। অবশ্যই পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়, কারণ হচ্ছে আমরা এই সময় হিউমিডিটি, তারপর হচ্ছে মুষলধার বৃষ্টি হয়, ব্রিডিং টাইম, সবকিছু মিলিয়ে পোকামাকড় বাড়ে। দেশে বাইরে সাধারণত বৃষ্টি অথবা অতিবৃষ্টি অথবা কি বলে এটাকে বরফ পড়ে, সবগুলোর জন্য তারা কিন্তু প্রটেক্টিভ কাল্টিভেশন করে। আপনি জানেন যে প্রটেক্টিভ কাল্টিভেশন এখন হচ্ছে বেস্ট উপায়। বাংলাদেশেও কিন্তু ধীরে ধীরে ফুল উৎপাদনে, যেমন জারবেরা ফুলগুলো তারা পলি টানেলের নিচে উৎপাদন করে, তারপর হচ্ছে স্ট্রবেরি তারা নেট হাউস পলি টানেলের নিচে প্রোডাকশন করে, সামার টমেটো সামার অনিয়ন পলি টানেলের নিচে প্রোডাকশন করে। এইভাবে কিন্তু নেট হাউস পলি টানেল অথবা গ্রিন হাউস বাংলাদেশে ধীরে ধীরে চলে আসছে। তো আমরা ছাদ বাগানের জন্য সেভাবে চিন্তা ভাবনা করছি না। ছাদ বাগানিরা যদি পোকামাকড় কন্ট্রোল করার জন্য আপনি খেয়াল করে দেখেন, ছোট্ট একটা কিং সাইজের মশারির নিচে আপনি দেখেন অনেকগুলো সবজি কিন্তু উৎপাদন করতে পারেন। মশারিটা পুরনো মশারি একটা ছাদে দিয়ে নিলেন আর টবগুলো বসিয়ে দিলেন এটার ভিতরে, তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ একদম থাকবে না। এটাকে আমরা প্রটেক্টিভ কাল্টিভেশন বলি। আমি আশা করছি যে আপনারা ছাদ বাগানেরা এই পুরনো মশারিগুলো, ফেলে দেওয়া মশারিগুলো আপনি ব্যবহার করেন, দেখবেন আপনার শাক সবজি থেকে আরম্ভ করে সবকিছু খুব ভালো উৎপাদন করতে পারবেন। সিরাজু মুনিরা, আচ্ছা যাই হোক, শামিমা রেবা আপু লিখেছেন আরেকটা প্রশ্ন। ওয়ালাইকুম সালাম, আমার ছাদ বাগানে 1 বছরের মধ্যে একবার ড্রাগনের ফুল ফুটেছে 5টা,
প্রতি ড্রাগন গাছ সুস্থ আছে, বাকি চারা এবং ডালের মাথা কেটে দিয়েছি। এখন কি বর্ষার শেষে কোনো সার দিব জানাবো? এখন আর কোনো সার দেওয়ার দরকার নেই। ড্রাগন ফ্রুট মনে রাখবেন যে সার পছন্দ করে, খাবার পছন্দ করে, কিন্তু এই সময়টা যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, ময়েশ্চার বেশি, এই সময় কোনো খাবার দেওয়ার দরকার নেই। এখন ফল উৎপাদন করবে, ফল উৎপাদন করুক। ফল উৎপাদন করে যে আগামী মাস থেকে বা তারপরে মাস থেকে দেখবেন একদম বৃষ্টিপাত হবে না। তারপরে মাস থেকে ওই মাস থেকে আমরা একদম প্ল্যান করব আগামী আবার ফলন হওয়ার পর্যন্ত প্রচুর পরিমাণে জৈব পদার্থ অ্যাড করব, প্রচুর পরিমাণে আমরা খৈল পচা দিব। এখন আর দেওয়ার দরকার নেই, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ফল চলে আসার আগেই দেওয়ার দরকার ছিল। হাড়ের গুঁড়া কিছু দিয়ে দিব, আর ট্যাপ সার দিব কিছুটা, ভেজিটেবল গ্রোথের জন্য দিতে পারি। সো আসলে আমরা আজকে সাডেনলি এখানে আসছি, তো আপনারা আমার সাড়া দিয়ে আপনারা অনেকেই এখানে প্রশ্ন করছেন। চৈতি মল্লিরা আপু আছেন, রোকেয়া হক আপু দেখছেন, শিউলি হক আপু দেখছেন, আমার সাউন্ড ঠিক আছে এটা বলেছেন। ফারজানা সুলতান আপু দেখছেন, ওয়ালাইকুম সালাম। কাজী কাজল দেখছেন, আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে আরমান রাজু, আসসালামু আলাইকুম। রাজু নায়ার সুলতানা আপু দেখছেন, সাদিয়া আফরোজ আপু দেখছেন। শিউলি হক, উপরে বালি মেশানো সলিউশন চমৎকার। আসলে আমাদের প্ল্যানটাই হচ্ছে কুইক সলিউশন। কুইক সলিউশন মানে হচ্ছে আমরা যেন তাৎক্ষণিকভাবে সলিউশনটা করতে পারি। আগামী বছরের জন্য যদি আমি অপেক্ষা করি যে আবার মাটি তৈরি করে ভরে দিব, তাহলে এই গাছটাকে কিন্তু বাঁচানো যেত না। সো আপনি বালি দিয়ে দেন, তাহলে দেখবেন কোনো গাছ, একটাও গাছ মারা যাবে না। আচ্ছা, হ্যাঁ, সাদিয়া আফরোজ আপু লিখেছেন, স্যার লাল বালু না পেলে সাদা বালি দিলে কি হবে? আমি কিন্তু দুটো কথা বলেছি, একটা হচ্ছে পাকশি স্যান্ড, আর একটা হচ্ছে সিলেট স্যান্ড। সিলেট স্যান্ডটা মোটা একটু লালচে, আর পাকশি স্যান্ড হচ্ছে সাদা। দুটো যে কোনো একটা ব্যবহার করলেই হলো। আমি শুধু বলেছি শুধুমাত্র পানি জমতে দিব না এখন, হ্যাঁ, তাহলেই হলো। সাদি মাহমুদ অনিক ভাই লিখেছেন, স্যার ড্রাগন গাছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার সিরাম স্প্রে করে দিলে কি ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে? ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার সিরাম স্প্রে করলে আমি আমরা কিছু ব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া হচ্ছে ল্যাক্টোবেসিলাস। ল্যাক্টোবেসিলাস স্প্রে করলে এটা গাছের গ্রোথ ভালো হয়, তবে একটু খেয়াল করে নিতে হবে, ঠিক কনসেন্ট্রেশন কত করে দিবেন সেগুলো একটু খেয়াল করে নিতে হবে। আর ছত্রাকের আক্রমণ হবে না, বেশি হয়তো প্রশ্নই উঠে না। এটা উপকারী, ল্যাক্টোবেসিলাস খুবই উপকারী, সো আপনি ব্যবহার করতে পারেন। লুবনা আক্তার আপু, আসসালামু আলাইকুম সালাম। মেজবা মিঠু আপু লিখেছেন, ওয়ালাইকুম সালাম। আমার ইচ্ছা ছিল সাড়ে জমিনে প্রশ্নের সমাধান নিব, কিন্তু লকডাউনে অবশ্যই আমরাও কিন্তু, আমি কিন্তু এখানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি না। আমরা যেভাবে আনন্দ করে আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে গল্প করে গাছের বিনিময় করে করে একজন আরেকজনকে দিতাম। আমি সেদিন একটা গল্প মনে পড়েছে, মানে একটা ছবি দিয়েছিলাম, একজন কমেন্টস করেছেন যে আমরা লাইন ধরিয়ে দাঁড় করিয়ে দিয়ে গাছ বিতরণ করছি, এটা দেখতে ভাল লাগছে না। কিন্তু আসলে তখন কিন্তু আমরা কিছু মনে করিনি, তখন আমাদের কাছে আনন্দ আর আনন্দ মনে হয়েছে যে লাইন ধরে নিচ্ছি। আমিও তো মাঝে মাঝে দেখতাম যে আমার বন্ধুরা দিচ্ছে, আমাদের ছাদ বাগানিরা দিচ্ছে, আমিও বলতাম আমারও লাগবে আমারও লাগবে, আমি লাইন ধরেও নিয়েছি। সো এটা কিন্তু একটা আমরা প্র্যাকটিস শুরু করে দিয়েছিলাম যে আমরা তখন কিন্তু আনন্দ পেতাম। এখন লজ্জা পাচ্ছি যে আপনাদেরকে এত সম্মানিত মানুষ আপনারা লাইন ধরে নিয়ে এসে গাছপালা নিবেন, সিড নিবেন, এটা আসলে অসম্মানজনক হয়। আমরা মাথায় রেখেছি, কিন্তু তখন আমাদের কাছে কিছু মনে হয়নি, আমরা খুব দারুণভাবে উপভোগ করেছি। আমরা আশা করছি, মেজবা মিঠু আপুকে বলছি যে হ্যাঁ, লকডাউন শেষ হোক, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে, আমরা অনেক মানুষকে, আশেপাশে মানুষগুলোকে অনেক মানুষকে হারিয়েছি। আজকে অনেকে অসুস্থ আছেন, আমাদের বিনতি ম্যাডামও শুনলাম কয়েকদিন ধরে সাফার করছেন করোনাতে। আমি দোয়া করছি, সবার কাছে দোয়া চাচ্ছি আমাদের বিনতি ম্যাডাম যেন সুস্থ হয়ে আসেন। আমাদের অনেকেই কিন্তু করোনায় সাফার করেছেন,
আমরা আশা করছি যে আমরা সবাই সুস্থ সুন্দরভাবে আবারও ভালো থেকে আমরা 90 মিনিট স্কুলিং একবার সবাই মিলে আবার আমরা একসাথে জড়ো হয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটায় ঘোরাফেরা করে আমরা আনন্দ করতে পারবো সেই প্রত্যাশা রাখছি। সবাই সেদিকে আমরা চিন্তা ভাবনা করছি। সাদিয়া সুলতান আপু সবাইকে সালাম জানিয়েছেন। আচ্ছা, শাকিল আহমেদ ভাই লিখেছেন, শীতের সবজির বীজ ছাদে কবে থেকে লাগানো শুরু করলে ভালো হয়? চেরি, টমেটো, স্কোয়াশ, ক্যাপসিকাম। আচ্ছা ভাই, এখন বর্ষাকালের সবজি নিয়ে আমরা গল্প করছি। আমরা কিন্তু শীতের শেষ যখন হবে, আসলে মনে রাখতে হবে একটু আর্লি যদি সোয়িং করে আর্লি যদি শীতের ক্রপস গুলো নিয়ে আসতে পারি, কৃষকরা বেশি দাম পায়। আবার লেটে মানে ফলন হয়ে গিয়েছে তারপরেও যদি কন্টিনিউ করতে পারি তাহলেও কৃষকরা দাম পায়। যখন সবাই একসাথে বিক্রি করি শীতের সবজিগুলো সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, তখন দামটা একটু কমে যায়। কিন্তু আমরা ছাদ বাগানিরা কিন্তু একটা সমস্যায় আছি। খেয়াল করে দেখেন, অক্টোবর ছাদে যদি আপনি চেরি টমেটো প্রোডাকশন করতে যান তাহলে কিন্তু খুব ভালো হবে না। সো কৃষকরা মাঠ পর্যায়ে যেভাবে তৈরি করবে সেভাবে আমরা কিন্তু পারছি না। তবে আমি অবশ্যই কথা দিচ্ছি, আমরা গ্রিন বাংলাদেশের সবাই মিলেই আমরা টমেটো, স্কোয়াশ, ক্যাপসিকাম গুলো যখন আমরা আগামী শীতে করার প্ল্যান করব, তখন তো আমরা সিড বিতরণ করব সবাই মিলে, আবার চারা বিতরণ করব, সেগুলো তো আছেই। সো অপেক্ষা করেন, সেটা আমরা বলে দিব এক সময়। রাকিবুল ইসলাম ভাই লিখেছেন, ছাদে আমলকি গাছ এর পলিনেশনের জন্য 2টো গাছ লাগিয়েছিলাম, কিন্তু একটাতে আগে ফুল আসে আর এটাতে পরে ফুল আসে। এখন করণীয় কি? এক গাছে ক্ষুদ্র ক্ষুদ্র গুটি আছে, কিন্তু গুটি 3 মাসে কোনো গ্রোথ নাই। গ্রোথ খুবই ভালো, কিন্তু গাছের গ্রোথ খুব ভালো। একটু অপেক্ষা করেন। আমরা আসলে আপনার একটা গাছও হয়, সো কোনো টেনশন নাই। এই বছরটা দেখেন, আগামী বছরে যখন ফুল আসা শুরু হবে তখন তার আগে আপনি গাছে মাটিতে যদি টিএসপি সারটা একটু দিয়ে, আবারও ভুল করছি, মিউরেট অফ পটাশ সারটা যদি দিয়ে দেন, মিউরেট অফ পটাশ লাল সারটা যেটা, এটা যদি দিয়ে দেন তাহলে একটু ভালো হবে। আর পাশাপাশি হচ্ছে একটু যদি ফ্লোরা যদি স্প্রে করে দেন তাহলে দেখবেন আপনার গাছ অনেক সুন্দর হয়েছে, আমলকি ভালো হবে। লাকি রহমান আপু লিখেছেন, আমার ড্রাগন গাছে, ওয়ালাইকুম সালাম, আমার ড্রাগন ফল ঘন ঘন হয়ে আসছে, কিন্তু ফলগুলো কি করতে পারি? ঘন আসলে, পাশাপাশি আসলে তো কোনো অসুবিধা নাই, একটু ছোট হবে কিন্তু ফল ভালো হবে, ফলে কোনো সমস্যা হবে না। এইভাবে থাকুক, কোনো যত্ন, আদার্স কোনো যত্ন দরকার নাই। শিউলি হক খান মোহাম্মদ সালেক ভাই দেখছেন। সালেক ভাই আসসালামু আলাইকুম। সালেক ভাই আমার খুব বড় প্রিয় ভাই। সালেক ভাই দোয়া করবেন, আমরা তো গল্প করি শীতে, আপনাদের মতো টেলিভিশনে এত বড় বড় প্রোগ্রাম করি না। আরমান হোসাইন ভাই দেখছেন, স্যার আমাদের আঙ্গুর গাছে আঙ্গুর ধরছে না, 2-3 ধরছে, কিন্তু শত শত নিচে আছে, গাছের বয়স 3 বছর। আঙ্গুর গাছ নিয়ে কিন্তু আমি অনেক কথা বলেছি। আঙ্গুর গাছের একটাই শর্ত, প্রুনিং, আর কিছু লাগে না। প্রুনিং, আবার বলি, আঙ্গুর গাছের ফলনের জন্য শুধুমাত্র প্রুনিং দরকার। যেমন হচ্ছে গোলাপ গাছ ডাল না কাটলে ফল হয় না, ফুল হয় না, ঠিক একই রকম ভাবে আঙ্গুর গাছে যদি প্রুনিংটা ঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু হবে না। ধরা যাক আঙ্গুর গাছের ডাল হচ্ছে, এখানে কেটে দিলে এখান থেকে 2টা ডাল বের হলো, এইভাবে হলো। এখন এইগুলোকে বারবার কাটতে হবে, কাটতে দেখবেন 1-2G এইভাবে যেতে থাকবে, তখন দেখবেন প্রত্যেকটা দ্বিতীয় গোটা নোট থেকে, আমি ডিটেলস একদিন ছবি দেখিয়ে বলবো 90 মিনিট স্কুলিংয়ে, তখন কিন্তু ফল আসবে। সো আপনার এই বছর যা এসেছে সেগুলোকে পাকানোর ব্যবস্থা করেন। পাকানোর ব্যবস্থা করা হচ্ছে থোকার ভিতরে বৃষ্টির পানি পড়া যাবে না, থোকার ভিতরে বৃষ্টির পানি পড়ানো যাবে না। থোকাটা যদি ঘন ফল হয় তাহলে কিছু ফল ছেড়ে দিতে হবে, তাহলে দেখবেন আঙ্গুর কিন্তু ভালো হবে। আঙ্গুর গাছেই পাকাতে হবে, আমের মতো না গাছ থেকে পেরে নিয়ে আসলাম পরে পাকলো তা না, কিন্তু না, আঙ্গুর গাছেই পাকাতে হবে, তাহলে আঙ্গুর কিন্তু মিষ্টি হয়। বাংলাদেশে সব আঙ্গুরই এখন মিষ্টি হচ্ছে, সব উৎপাদন করছে।
আমি সিকোয়েন্স হারিয়ে ফেলেছি। আচ্ছা, মনোয়ার রহমান আপু লিখেছেন, আমার পেয়ারা গাছে অধিকাংশ পেয়ারা পোকা হয়েছে, কি করা যায়? পেয়ারা যেগুলো পোকা ধরেছে আপনি দেখতে পাচ্ছেন যে ফলগুলো নষ্ট হয়ে গেছে, সবগুলো সরিয়ে ফেলতে হবে, সবগুলোর ভিতরে পোকা আছে। তারপরে নিম তেল সাবান পানি স্প্রে করে দেন, আর সম্ভব হলে এটা ফল একটা পলিথিন দিয়ে ঢেকে রাখবেন, আর নিচে একটু ছিদ্র করে দিবেন যেন কোনো পানি না জমে ভিতরে, সেদিকে একটু খেয়াল। পারপোরেটেড পলিথিন হলে ভালো হয়। সাদিয়া পারভিন আপু দেখছেন, থ্যাংকস আপু, আপনি কমেন্টসটা সুন্দর ভালো লিখেছেন। জাহানার আক্তার আপু লিখেছেন, ধন্যবাদ আমার ড্রাগন প্রবলেম সলিউশন দেওয়ার জন্য। রাব্বি রহমান ভাই লিখেছেন, কেমন আছেন? ভালো আছি। সায়েদা পারভিন আপু লিখেছেন, দলচুন কি বর্ধ মিক্সচারে কাজ করবে? মিক্সচারে কাজ করবে। চুন, সেটা দলচুন হতে পারে, চুন আর হচ্ছে কপার সালফেট, তুতে, চুন আর তুতে দিয়ে বর্ধ মিক্সচার তৈরি করা হয়। চুন আপনি লোকাল বাজারে পাবেন, তুতেও কিন্তু লোকাল বাজারে পাবেন। বর্ধ মিক্সচার পেতে হলে হয়তো একটু দূরে যেতে হবে। সো আপনি যে কোনো চুন দিয়ে ব্যবহার করতে পারেন। থ্যাংকস জানিয়েছেন অনেকেই সুন্দর সুন্দর। আরমান হোসেন ভাই বলেছেন, কাঠবিড়ালি তাড়ানোর উপায় কি? কাঠবিড়ালি তাড়ানো, আমি খুঁজছি কাঠবিড়ালি। কাঠবিড়ালি তাড়াবেন কেন? কত সুন্দর কাঠবিড়ালি, খাট না একটু আপনার ফলগুলো। যাই হোক, হাবিব আরা মেরি, আমাদের মেরি আপু আসসালামু আলাইকুম। আপনি দেখছেন, আমি তো এতক্ষণ খেয়াল করিনি। লাইন ধরে নেওয়াটা আমাদের জি অবশ্যই, আমরা প্রাউড ফিল করি যে আমরা সবাই লাইন ধরে কি সুন্দর গল্প করে করে, আসলেই আমরা সেই দিনগুলো খুব মিস করছি। শামসাদ বেগম আপু লিখেছেন, আমার পেঁপে গাছে ফুল ঝরে যাচ্ছে, কি করব? পেঁপে গাছের ফুল ঝরে পড়ার পিছনে অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে মেল ফিমেল পলিনেশন যদি না হয় পড়ে যাবে। আবার গাছে দেখা গেল শুধু পুরুষ ফুল, সেগুলো পড়ে যাবে। শুধু ফিমেল ফ্লাওয়ার পড়ে যাবে, পলিনেশন যদি না হয়। তাহলে এখানে আমি বুঝতে পারছি না আপনার গাছটা কি ভ্যারাইটি। বর্তমানে রেড লেডি, যেটাকে হার্মাফ্রোডাইট বলি, এরকম পেঁপে গাছ চলে আসছে যে একটা ফিমেল ফ্লাওয়ারের ভিতরে, মানে একটা গাছে মেল এবং ফিমেল ফ্লাওয়ারটা একটা, এটাকে আমরা হার্মাফ্রোডাইট বা কমপ্লিট ফ্লাওয়ার বলি। মানে ফিমেল মেল ফিমেল একসাথে থাকে, তাদের পলিনেশন হয়ে যায় এবং দেখবেন গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ফল ধরতে থাকে। সে হার্মাফ্রোডাইট গাছ হলে তো খুবই ভালো। আমি বুঝতে পারছি না পেঁপে ফুল কেন ঝরে পড়ছে। যদি এটা ফিমেল ফ্লাওয়ার হয়ে থাকে, পলিনেশন হওয়ার পরে পড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার নাইট্রোবেনজিন বা ফ্লোরা একটু স্প্রে করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। রাব্বি, আমি পড়তে পারছি না, রাব্বি ভাই লিখছেন, 15-20 দিন আগে একটা ফুল ফুটেছিল, এর মধ্যে বৃষ্টি আসার কারণে ফুলটা নষ্ট হয়ে যায়। ফুলটা নষ্ট হওয়ার 5-6 দিন পর ডালে মাথা কেটে দেওয়ার কারণে এখন 3টা ফুলের কুশি বের হয়েছে। এখন কি ফুলের কুশিতে কোনো কিছু লাগবে না, কোনো কিছু লাগবে না। এখন যেভাবে আছে ঠিক সেভাবেই, শুধুমাত্র পিঁপড়াটাকে যেন একটু না আসে, নিম তেল একটু স্প্রে করে দেন, পোকা যেন না আসে, তাহলেই হয়ে যাবে। শামসাদ বেগম আপু লিখেছেন, পেঁপে গাছের ফুল বড় হবার আগে ঝরে পড়ছে। ফুল পড়ে যাওয়া পলিনেশন না হলে। পলিনেশন যদি শুধু ফিমেল মেল ফ্লাওয়ার হয়, পলিনেশন হওয়ার প্রশ্ন উঠলো না। শুধু ফিমেল ফ্লাওয়ার হলে পলিনেশন হওয়ার প্রশ্ন থাকলো না। দুটোই আছে, পলিনেশন হওয়ার প্রশ্ন থাকে। তাহলে পড়ে যাবে না। পলিনেশন যদি হয় তাহলে পড়ে যাবে না। আমি বুঝতে পারছি না আপনার এটা কি গাছ। রেড লেডি যদি হয়ে থাকে, মেল ফিমেল একসাথে পলিনেশন হবে, তাহলে পড়ে যাবে না। তারপরেও যদি পড়ে যায়, তাহলে আপনাকে অবশ্যই নাইট্রোবেনজিন স্প্রে করতে হবে, যেটা হচ্ছে ফ্লোরা, এসিআই ফ্লোরা স্প্রে করবেন। আমি বারবারই এসিআই ফ্লোরা কথা বলছি, এসিআই কোম্পানি দেখলে আমাকে হয়তো এসিআই ফ্লোরা পাঠিয়ে দিবে। যাই হোক, আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একসময় এসিআই এর সাথে জয়েন্টলি আমরা ফ্লোরা দিয়েছিলাম গ্রিন বাংলাদেশের সবাইকে। সেটার জন্য কিন্তু আমরা ধন্যবাদ জানাচ্ছি কামাল ভাইকে। এসিআই কামাল ভাই আমাদেরকে গিফট করেছিলেন। সো আসলে আজকে অনেক গল্প করে ফেললাম, পিঁপড়ার সমস্যা,
মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা, পানি জমে থেকে গাছ মরে যাওয়ার সমস্যা, এগুলো অনেক গল্প করেছি। আজকের কথাগুলো কিন্তু 90 মিনিট স্কুলিং এর না। 90 মিনিট স্কুলিং কিন্তু আমি প্রিপারেশন নিয়ে করি। আর এই কুইক সলিউশনটা হচ্ছে গল্প করে, কিছুক্ষণ গল্প করা, আপনাদেরকে শুধুমাত্র বলা যে এইভাবে পানি দেন, মাটি দেন, এইভাবে, এইগুলো জাস্ট কুইক সলিউশন দেওয়ার জন্য। সো অনেক গল্প করে ফেললাম, অনেক সময় ধরে গল্প করছি। আমাদের আজকের কথাগুলো আপনারা শুধু দেখছেন, যারা দেখছেন। আমি যদি মনে করি যে আপনাদের কাছে রিকোয়েস্ট করি যে আপনি যদি টাইম লাইনে একটু শেয়ার করে দেন, আজকে যারা দেখছেন সবাই যদি একটু শেয়ার করে দেই, তাহলে অনেক ছাদ বাগানি কাছে একবারে পৌঁছে যাবে। এটা যেহেতু একদম ভলান্টিয়ার সার্ভিস, এটা কোনো কি বলে এটা, এই যে ইউটিউবে বিজনেস নয়, ভলান্টিয়ার সার্ভিস। সো আপনারা যদি শেয়ার করেন অনেকে উপকার পাবে। এটা বিজনেস ভাবে আমি বলছি না, আমি বলছি যে মানুষের কাছে নলেজ গুলো গেল, মানুষ উপকার পাবে। আর এই উপকারগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। আমরা এই কাজগুলি কেন করি? একজন মানুষ যদি একটা পেঁপে গাছে একটা উপকার পায়, তাহলে কিন্তু এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আল্লাহ তাআলা খুশি হবে। আল্লাহ তাআলাকে আমরা গ্রিন বাংলাদেশের সবাই, আল্লাহ তাআলা, ভগবান, যাই বলেন না কেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা সব কাজ করি। সবকিছু সৃষ্টিকর্তার জন্য, আমাদের যিনি সৃষ্টি করেছেন, সমস্ত প্রশংসা ওনার। এবং আমরা যা কাজগুলি করছি, আমরা যে গাছপালা বিতরণ করি, গাছের সমস্যার সলিউশন করি, আমি মনে করি এগুলি সবগুলি সদকায়ে জারিয়া। এগুলো বেনিফিট আপনারা সবাই পাবেন পরকালে। এই পাশে আমি জানি না বোর ফিল করছেন কিনা, তবুও একটু কথা বলি। আমাকে একজন জিজ্ঞাসা করলেন যে মৃত্যুকে কেন ভয় পান? আমি কিন্তু মৃত্যুকে আসলে ভয় পাই না। আপনারা জানেন যে আমি খুব সিঙ্গেল মানুষ, আমি অভ্যস্ত হয়ে গেছে লাইফ। সো আমি মৃত্যুকে ভয় পাই না। আমি যখন বলি যে আল্লাহ তাআলা যখন খুশি নিয়ে যাও, আমার কেই বা স্মরণ করবে, কেই বা মনে রাখবে, আমি কেমনই বা মানুষ, আমাকে যখন তুমি নিয়ে যাবা তখন আমি চলে যাবো তোমার কাছে, এবং প্রাউড ফিল করবো তোমার কাছে আমি যাচ্ছি। সো আল্লাহ তাআলা নিয়ে যাবেন। আল্লাহর কাছে দোয়া করি সবাইকে সুন্দরভাবে যেন নিয়ে যান, এক সময় যখন সময় হবে তখনই। সো আমি ভয় পাই না। তো আমাকে একজন জিজ্ঞাসা করলেন কেন ভয় পাই আমরা? আসলে দেখেন, খেয়াল করে দেখেন, কবরটাকে ভয় পাই কারণ হচ্ছে আমরা কবরটাকে, গল্পটা যদি এইভাবে বলি, দেখেন একটা সুন্দর বিছানা আছে, আপনি কিন্তু লাফ দিয়ে বিছানাতে শুয়ে একটু হেলান দিতে খুব ভালো লাগবে, কিন্তু নোংরা হয়ে আছে বিছানাটাতে, আপনি তাকাতেও ইচ্ছা হবে না। মানে কি, আমরা সুন্দরের পূজারী। পরিচ্ছন্ন যেই ঘরগুলো আছে, সেই ঘর, এই পৃথিবী, এই সুন্দরভাবে যা সাজিয়েছি, এটা ছেড়ে কবরে যেতে তো কষ্টই হবে, কিন্তু কবরে কিন্তু যেতেই হবে। কারণ হচ্ছে, এই তো কিছুদিন আগে আমার মাকে আমি নিজ হাতে কবরে শুয়ে দিয়েছি। সো কবরটাকে খুব কাছ থেকে দেখেছি। কবরটা খুব ভয়ের, অনেক ভয় পেয়েছি আমি আমার মাকে যখন শোয়াতে গিয়েছি। এখন ভয় পাই না, মাকে রেখে দিয়েছে, আমি পারবো। সো কবরটাকে সুন্দর করার জন্য আপনি কি চেষ্টা করেছি একটু? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম, কালো বানালাম, লাভ হবে না। আমার কাছে মনে হয় কি জানেন, ধর্মটা একটু অদ্ভুত একটা জিনিস। ধর্ম হচ্ছে শুধু ভালোবাসা। আল্লাহ যেমন আমাদেরকে ভালোবাসে, আমরা কেমন ভালোবাসি ওনাকে সেটাই দেখতে চান। আল্লাহ তাআলা আপনার সেজদা দিলেই কি আর না দিলেই কি, আল্লাহ তাআলা কিছু যায় আসে বলেন তো? আল্লাহ তাআলা কিছু যায় আসে না। আমরা সেজদা করবো শুধুমাত্র আমাদের স্বার্থে। তো কবরটাকে ভালোভাবে তৈরি করার জন্য আমরা প্ল্যান করি, সবাই মিলেমিশে সুন্দরভাবে আমাদের ওই কবরের পরের জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য আসুন সবাই মিলে একটা ভালো কাজ করি। একটা ভালো কাজ প্রতিদিন, একটু ভালো কাজ করার চেষ্টা করি। বেহালাল পয়সায় আপনি বাঁচবেন না, নিয়ে যেতে পারবেন না পয়সাগুলো। আপনি যদি ভালো হন, বাংলাদেশটা ঘুরে দাঁড়াবে। আমি খুবই দুর্ভাগা জাতি, এত লোভী হয়েছি, সন্তানের সামনেও মিথ্যা কথা বলতে আমরা দ্বিধা করি না। কি লজ্জাকর!
আমি মুসলমান হয়ে জাপানের মানুষের দিকে তাকিয়ে বলি, এত তারা ভালো কেন? তারা জাতি গঠন করেছে। আমি আমার সন্তানকে কিন্তু গঠন করলাম না, সন্তানকে বুঝালাম না সদা সত্য কথা বলিবার গুরুজনের করণতি, মিথ্যা বলা মহাপাপ। এই কথাগুলো একদিনের জন্য পড়িয়েছেন আপনি? কেউ পড়ায়নি। আমরা টাকার নেশায় ঘুরেছি। যখন আমরা সকালবেলা উঠে মাদ্রাসায় দৌড়াতাম, এখনকার মানুষ ফেসবুক নিয়ে বসে সারা রাত, সেই সকালবেলাটা ঘুমায়। আমিও ফেসবুকে থাকি, দুঃখ লাগে এর জন্য। আমার সন্তানকে কোথায় রেখে যাব? আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত। ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।